প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6:59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। এর 1 মাস পর একদিন রাতে সাহেব বাড়ির পুকুরের ঘাটলায় বসেছিল। হঠাৎ করে সেখানে পরীটা চলে আসে, কিন্তু সাহেবের কাছাকাছি না, কিছুটা দূরত্ব বজায় রাখছিল। তখন সাহেবকে পরীটা বলল, আমার পরিবারের সদস্যদের কোথায় বন্দি করে রেখেছে, তুমি কি একটু আমাকে বলতে পারবে? তখন সাহেব বলল, এই বিষয়ে আমি অবগত নই। তখন পরীটা বলল, তোমার কাছে অনুরোধ করি, আমার পরিবারের সদস্যরা কোথায় আছে একটু জেনে রাখবা। আমি পরবর্তীতে তোমার কাছে জানতে চাব। এইটুকু বলে পরীটা চলে যায়। এই ঘটনার পরে একদিন সাহেব কৌতূহলবশত তার মায়ের কাছে জিজ্ঞেস করেছিল, কিন্তু তার মা অনেক বকাবকি করে বলেছিল, এগুলো তোমার জানার দরকার নেই, আর কখনো এটা জানতে চাইবে না। প্রিয় লিসেনার্স, আমি ঘটনার একদম প্রথমে বলেছিলাম সাহেবের সাথে কিভাবে আমার পরিচয় হলো বা কিভাবে আমি ঘটনা সংগ্রহ করলাম। এই দুটো প্রশ্নের উত্তর এখন মিলবে। দিন যেতে যেতে সাহেব হাফেজি পাশ করলো। এখন সে একজন পবিত্র কোরআনে হাফেজ হওয়ার পর তার পরিবার ডিসিশন নিল তাকে মাওলানা পড়াবে। তখন সাহেবের পরিবারের সদস্যরা সাহেবকে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় এবং লিল্লা বোর্ডিংয়ে শিফট করে দেয়। তখন আমার সাথে সাহেবের প্রথম পরিচয় হয়। সঙ্গত কারণে আমি আমাদের মাদ্রাসার নামটি গোপন রাখছি। 2019 সালের মাঝামাঝি সময়ে কোনো এক রাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি। এর কিছুক্ষণের মধ্যে ছোট ছাত্ররা ঘুমিয়ে পড়ে। শুধুমাত্র আমরা সিনিয়র কয়েকজন ছাত্ররা বসে গল্প করছিলাম। তার মধ্যে ছিল আছাদুল্লাহ, রবিউল এবং জহিরুল। গল্পের এক পর্যায়ে সাহেব রুম থেকে বের হয়। এর 1-2 মিনিট ব্যবধানে সাহেব হুট করে রুমে ঢুকে সজোরে দরজাটা লাগিয়ে দেয়। প্রচণ্ড জোরে শব্দ হলো। আমরা ভাবছিলাম হঠাৎ কি এমন হলো। তার এই কাণ্ড দেখে আমরা সকলেই ভয় পাই। আমরা সিনিয়র ছাত্ররা শোয়া থেকে উঠে পড়লাম। রবিউল তাড়াহুড়ো করে রুমের লাইট জ্বালালো। এরপর কিছুটা বিরক্তি ভাব নিয়ে জহিরুল প্রশ্ন করল, সাইফ, তোমার কি সমস্যা? এভাবে কেউ দরজা লাগায়? সাহেব যা বলল সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমরা ভাবতেও পারিনি এমন কিছু হতে পারে। সাহেব আমাদের জানায় অনেক আগে তাকে নাকি একটি পরী আসর করছিল। সে এখনও মাঝে মাঝে দেখা দেয়। একটু আগেই নাকি সেই পরী তার সামনে এসেছে। সেই পরী অতি গোপনে এবং লোকচক্ষুর আড়ালে কথা বলতে চায়। এই কারণে মসজিদের ঘাটলাতে যেতে তাকে আহ্বান করে। ঘাটলা হচ্ছে খাল বা পুকুরে শান বাঁধানো সিঁড়ি। এই সিঁড়ির 2 পাশে বসার জন্য স্থান থাকে। এটা কি বরিশালের ভাষায় মূলত ঘাটলা বলে। তো মসজিদের ঘাটলায় যেতে তাকে আহ্বান করে। এই কথা শোনার পর সাহেব এক দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আমাদের মধ্যে কেউ কেউ এই কথা বিশ্বাস করছে, আবার কেউ করেনি, কিন্তু সবার মনের মধ্যে একটা দাগ কেটে যায়। পাশাপাশি অনেক প্রশ্ন জাগে। সেটাও আমরা সবাই সবার চেহারার দিকে তাকিয়ে আন্দাজ করতে পারি। সাইফ আরও জানায়, তিনি নির্জন কোথাও গেলে বা মাদ্রাসার কোনো কোনায় একা ফোনে কথা বললে হঠাৎ করে সেই পরীর উপস্থিতি ঘটে। আরও জানায়, তোমরা রাতে মাদ্রাসার চারপাশে চলাফেরা করো, এসব শুনলে ভয় পেতে পারো, তাই তোমাদের এইসব কথা কখনো শেয়ার করেনি। তখন আমাদের পুরো ঘটনা শোনার আগ্রহ জন্মায়। আমরা খুব করে ধরেছি তাকে। রাত যতই হোক সমস্যা নেই,
এখন আমাদের ঘটনা বলো। এই পরী তোমার কাছে কিভাবে আসলো, কেন আসলো, পরী দেখতে কেমন, ইত্যাদি। কিন্তু সাইফ কোনোভাবেই বলতে চাচ্ছিল না। আমরাও নাছরবান্দা, অনেক জোরাজুরির ফলে আমাদের বিস্তারিত সব কিছু খুলে বলতে রাজি হয় এবং এরপর আমরা সব কিছু শুনি। আমরা এই ঘটনা শুনে এতটাই সংকোচবোধ করতাম, যার ফলে রাতের বেলা একজনকে রেখে আরেকজন বাইরে বের হতাম না। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনা এখনও অনেক বাকি। এর 1 বছর পর আমি আলিম পাশ করি। সাধারণত গ্রামের মাদ্রাসাগুলোতে ফাজিলের ক্লাস হয় না, শুধু এসে পরীক্ষা দিয়ে গেলেই হয়। আমি আলিম পরীক্ষা দিয়ে চাকরির সূত্রে রাজধানী ঢাকাতে চলে আসি। এই ঘটনার কিছু অংশ আমার সেভাবে মনে নেই, আমি কিছুটা ভুলেও গেছি। এই জন্য নতুন করে আমি আবার ঘটনাটা সংগ্রহ করি। আমাদের মাদ্রাসার দক্ষিণ দিকে একটি মেঠো পথের রাস্তা আছে। এই রাস্তাটিকে স্থানীয়রা বেড়িবাঁধ বলে। রাস্তাটা 2 পাশে ঢালু এবং ধান ক্ষেত। রাস্তার 2 পাশে আমড়া গাছ এবং পেয়ারা গাছ। এই রাস্তা দিয়ে সোজা 2 কিলোমিটার হাঁটলে কীর্তনখোলা নদী। এত লম্বা পথে শুধুমাত্র 2-1টি ঘরবাড়ি আছে। ওখানে পুরো এলাকাটা চর অঞ্চল। সেখানে একজন প্রভাবশালী ব্যক্তি ভেড়া এবং গরু এবং বিদেশি কুকুরের খামার দিয়েছেন। দিনমজুর রেখে এইসব পশু পাখি তিনি লালন পালন করান। সেই দিনমজুরদের সাথে সাইফের খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। একদিন খামারের লোকজন সাইফকে বলল, আমরা অমুক দিন ভেড়া জবাই করব, তুমি থাকলে আমরা অনেক মজা করব। যথারীতি একদিন ভেড়া জবাই করা হলো। খামারের লোকজন ইচ্ছে ছিল রাতে ছোট আকারে পিকনিকের মতো আয়োজন করে খাবে। সময় মতো সেখানে সাইফ উপস্থিত হয়। খাওয়া দাওয়া শেষে খামারের লোকজন সাইফকে এগিয়ে দিতে রাস্তার সামনে আসলো। তখন সাইফ দেখলো দূরে পরীটি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আগে থেকেই সাইফের জন্য অপেক্ষা করছিল। তখন পরীটি বলল, ওদের চলে যেতে বলো, আমি আপনার সাথে কথা বলতে চাই, গল্প করতে করতে আপনাকে এগিয়ে দেব। তখন সাইফ খামারের লোকজনদের চলে যেতে বলে, কিন্তু খামারের লোকজন বলল, এতটা পথ এত রাতে আপনি কিভাবে যাবেন, আমরা একটু এগিয়ে দেই। তখন সাইফ বলল, আমার অভ্যাস আছে, চিন্তা করবেন না, আমি যেতে পারবো, আপনারা খামারে চলে যান। তখন খামারের লোকজন বিদায় নিয়ে চলে যান। এরপর পরীটা কিছুটা দূরত্ব নিয়ে সাইফের সাথে হাঁটতে লাগলো। এখানে একটি ব্যাপার না বললেই নয়, সাইফ রাস্তা দিয়ে হাঁটছে আর পরীটি রাস্তার বাইরে থেকে সামনে আগাচ্ছে। রাস্তার পাশে ছোট আকারের ডোবা, রাস্তার চেয়ে ডোবা অনেক ঢালো, কিন্তু পরীটি সাইফের সাথে তাল মিলিয়ে আগাচ্ছে এবং পরীটির নিচের অংশ সাইফ দেখতে পাচ্ছিল না, শুধু চেহারাটাই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এরপর পরীটি বলল, কোথায় গিয়েছিলেন, এত রাতে একা কিভাবে যাবেন, আমি একটু আপনার সাথে যাই, আপনাকে এগিয়ে দেই। তখন সাইফ লক্ষ্য করলো পরীটা আগে তুমি করে বলতো, কিন্তু এখন আর তুমি করে বলছে না। এরপর পরীটি বলল, আমার পরিবারের সদস্যরা কোথায় বন্দি আছে আপনি জানেন? তখন সাইফ বলল, আম্মুকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আম্মু আমাকে বলেনি। এরপর পরীটি বলল, আমি কিন্তু এখনও আপনাকে ভালোবাসি। এইসব তাবিজ খুলে ফেলুন, আমি একটু আপনার কাছাকাছি আসতে চাই। তখন সাইফ বলল, তুমি যদি এতই ভালোবাসো তাহলে আমার সাথে থেকে যাও, আমি যতটুকু রোজগার করব সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আমি রাজি আছি। এর বাইরে তোমার সাথে আমার যাওয়া সম্ভব নয়। আমার পরিবারের সদস্যরা আমাকে খুব ভালোবাসে, আমি তাদের ফেলে তোমার সাথে যেতে পারবো না। অনেক দূর আসার পর একটি কালভার্ট পড়ে, কালভার্টের গা ঘেঁষে একটি বাড়ি। সাইফ সেই বাড়ির সামনে আসার সঙ্গে সঙ্গে পরীটি অদৃশ্য হয়ে যায়। এরপর একটু সামনে রাস্তার মোড়টি অতিক্রম করার সাথে সাথে পরীটা আবার চলে আসে। তখন সাইফ বলল, কোথায় গেছিলা? তখন পরীটি বলল, ওই বাড়িতে কুকুর আছে, সেজন্য অন্য পথ দিয়ে আসছি। এরপর সাইফ মাদ্রাসার কাছাকাছি চলে আসলো। তখন সাইফ বলল, এখন তুমি যাও। কিন্তু পরীটি যাচ্ছিল না, সে একদম মাদ্রাসা পর্যন্ত আসলো। সাইফ তখনও মাদ্রাসা এরিয়ার ভেতরে প্রবেশ করেনি। তখন হঠাৎ করে পরীটি বলল, আপনাদের রুমে ওই মুরব্বী লোকটিকে। তখন সাইফ বলল, উনি আমাদের ওস্তাদ। এরপর পরীটি বলল, আমি তাকে চিনি।
সাহেব জিজ্ঞেস করলো, কিভাবে চেনো? এরপর পরীটি বলল, একটা সময় তিনি বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলেন। তখন আমাদের সমাজের সর্দার তার উপকার করতে চেয়েছিল, কিন্তু তিনি এই ব্যাপারে অস্বীকৃতি জানান। এটি একটি লম্বা ঘটনা, সেদিকে যাব না। এরপর সাহেব বলল, এবার আমি মাদ্রাসার ভেতরে যাব, তুমি চলে যাও। তারপর সাহেব মাদ্রাসার ভেতরে চলে আসে। এরপর রুমে এসে শুয়ে পড়ে। পাশেই শোয়া ছিল জহিরুল। তখন জহিরুল বলল, কিরে, খেয়ে এসেছিস? সাহেব বলল, হ্যাঁ। তখন সাহেব আর জহিরুল টুকটাক বিষয়ে কথা বলছিল। শীতকাল ছিল তখন। কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমানোর চেষ্টা করছিল। এর কিছুক্ষণ পর হঠাৎ করে সাহেব রুমের মধ্যে পরীটির কথার শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গে কম্বলটা মাথার উপর সরিয়ে দেখলো হুজুরের সাথে পরীটি কথা বলছে। হুজুরের বিছানা ছিল রুমের দক্ষিণ কোণায় জানালার পাশে। এরপর পরীটি হুজুরকে বলল, হুজুর, আপনার জন্য হাদি এনেছি, নিন ধরুন। তখন হুজুর বলল, কে তুমি? পরে পরীটি ইঙ্গিতে আকারে কয়েকটি কথা বলল। তখন হুজুর বিষয়টা আন্দাজ করতে পারল। এরপর হুজুর তাকে চুপ করিয়ে বলল, ফল নিয়ে আসছো, তা আমাকে দিচ্ছ কেন? তুমি দিবা হাফেজ সাহেবকে। হাফেজ সাহেব যদি খুশি হয় আমাকে দুটো দেয়, তাহলে আমি খেতে পারি। আমি তোমার থেকে হাদিয়ে নিতে পারি না। এদিকে জহিরুল শুধু একতরফা হুজুরের কথা শুনছে। তখন জহিরুল সাহেবকে বলল, হুজুর একা একা কার সাথে কথা বলছে? সাহেব বলল, কথা বলবেন না, চুপচাপ শুয়ে থাকেন, পরে সব বলছি। এরপর পরীটি সাহেবের কাছে গেল না। সে তার মতো করে ফল সঙ্গে নিয়ে চলে যায়। পরবর্তীতে আস্তে আস্তে জহিরুল সব কিছু জানতে পারে। তারপর পরীটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর সাহেবকে ডাকেন। যখন হুজুর সব কিছু জিজ্ঞেস করেন, তখন সাহেব হুজুরকে সব কিছু শেয়ার করেন। এরপর হুজুর বলেন, আমাকে ফল নিয়ে সাধলো। আমি কিন্তু আপনার হাবভাব দেখে আগেই কিছুটা আন্দাজ করতে পারছিলাম। দেখেন না আমার এখন কি অবস্থা, প্রচুর মেজাজ খিটখিটি। আর আমার মতন আপনারও একই অবস্থা। আপনি দূরে না রেখে ভালো কাজে লাগান। তখন সাহেব বলল, আমি কিছু চাইলে তখন বিনিময়ে যদি আমাকে চাই, তখন আমি কী দেব? তখন হুজুর মুচকে মুচকে হেসে বলল, হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। হুজুরের এখন বয়স হয়েছে, তার বাড়ি অনেক দূরে, এত দূর থেকে ক্লাস করতে আসতে পারে না। এই জন্য মাদ্রাসা লিল্লার বোর্ডিংয়ে থাকেন। তবে প্রশ্ন হলো, দরজা জানলা বন্ধ, সে কিভাবে রুমে ঢুকতে পারল? হয়তোবা আল্লাহ তাদেরকে কিছুটা অস্বাভাবিক ক্ষমতা দান করেছেন। এরপর হুজুর বলল, আপনার সাহস অনেক, রাত্রেবেলা তাকে সঙ্গে এনেছেন, আমি হলে পারতাম না। এরপর সাহেব বলল, হুজুর, আপনার সাথে নাকি জিনের সর্দারে দেখা হয়েছিল, আপনার উপকার করতে চেয়েছিল, আপনি নাকি না করে দিয়েছেন। তখন হুজুর অবাক হয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি কিভাবে জানলেন? তখন সাহেব বলল, ওই পরীটা একটু আগে আমাকে সব বলেছে। তখন হুজুর বলল, সে সময় আমি বুঝিনি, সেই জন্য আমার আজকে এই দশা। তবে হুজুর হাসি দিয়ে বলেছিল, জিনেরা কি আমার নাম জানে, আমার কথা জিজ্ঞেস করেছে? তখন সাহেব বলল, হ্যাঁ হুজুর, আপনার কথা বলার জন্য আমাকে দাঁড় করিয়েছিল এবং আপনার ঘটনা আমাকে বলেছে। তখন হুজুর মুচকি মুচকি হাসে আর খুব মনোযোগ দিয়ে সাহেবের কথাগুলো শুনছিল। মাওলানা সাহেবের কানে চড় মারার কারণে চিকিৎসা নেওয়া হয়েছিল, কিন্তু ফলশ্রুতিতে সেরকম লাভ হয়নি। এখনও যদি নাক মুখ বন্ধ করে ভিতরে নিঃশ্বাস ছাড়া হয়, তাহলে ডান কান থেকে বাতাস বের হয়। এরপরও ভালো ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার বলেছেন কানের পর্দা ফেটে গেছে, অপারেশন করে ঠিক করা যাবে। শীঘ্রই সাহেবের পরিবারের সদস্যরা কানের অপারেশন করাবে। আর মাওলানা সাহেবের রান থেকে একটুখানি চামড়া কেটে নিয়েছিল কেন? মাওলানা সাহেব যাওয়ার আগে এর উত্তর দিয়েছিলেন, কখনোই যাতে পরীটি সাহেবের সাথে সহবাস করতে না পারে, সেই জন্য এমনটা করেছিলেন। যদিও স্থায়ীভাবে শরীর বন্ধ করা, তবুও নিরাপত্তা সুবিধা নিশ্চিত করার জন্যই এই কাজটি করা হয়েছিল। তার রানে কাটা দাগটি এখনও আছে। এদিকে সাহেবের সাথে হেফজোখানার মোজাম্মেল হুজুরের সঙ্গে খুব ভালো সম্পর্ক, মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হয়। মোজাম্মেল হুজুরের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলে বড়, মেয়েটি ছোট। একদিন সাহেবের সাথে মোজাম্মেল হুজুরের দেখা।
তখন মোজাম্মেল হুজুর বলল, আমার একটি মাত্র ছেলে, ছেলেটাকে নিয়ে আমার জীবনটা শেষ। জিনের বদ আসর আমার ছেলের উপরে পড়ছে। সব সময় আমার ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় থাকি। আমার বুকটা হাহাকার করে সাইফ। আমি এই দুঃখ কষ্ট কাকে জানাই? কত মানুষের হাত পা আমি ধরেছি, কেউ সমাধান দিতে পারেনি। আমার ছেলেকে প্রথমে জিনেরা 3 দিন নিয়ে রেখে দিয়েছিল, পরে একবার নিয়ে 7 দিন রেখেছে, এর পরের বার 1 মাস রেখেছে, এখন আবার ফেরত পেয়েছি, এখন বলতেছে আবার নিয়ে যাবে। মোজাম্মেল হুজুর এইসব কথা বলছিল আর খুব কান্নাকাটি করছিল। এরপর মোজাম্মেল হুজুরের সাথে দেখা হলেই খুব কান্নাকাটি করত আর বলতো, তোমাকে আল্লাহ নিজের ইচ্ছা বাঁচিয়েছেন, আর দেখো আমার ছেলেটার দিকে, আমি জানি না আমি কি করব। তখন সাহেব বলল, যিনি আমার চিকিৎসা করেছেন তার সাথে যোগাযোগ করেছিলেন? তখন মোজাম্মেল হুজুর বলল, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সুতরাং ইচ্ছে থাকলেও এই সমস্ত কাজ এখন আর তিনি করতে পারেন না। তিনি অনেক আগেই এইসব কাজ বন্ধ করে দিয়েছেন। এরপর সাহেব বলল, তার সাথে তো আরও 2 জন এসেছিল, তাদের একজনকে খবর দিন। তখন মোজাম্মেল হুজুর বলল, যিনি মোটামুটি এইসব কাজ ভালো জানেন তিনি এখন সৌদি আরবে আছেন, পাশাপাশি একটি মসজিদে দায়িত্বও আছেন, সেখানে তিনি নামাজ পড়ান। ফলে হুজুর বড্ড অসহায় হয়ে পড়েছেন। সাহেব আমার কাছে একটু অনুরোধ করে, সেটা হলো মোজাম্মেল হুজুরের ছেলের জন্য দোয়া চেয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব, মন থেকে মোজাম্মেল হুজুরের ছেলের জন্য দোয়া করবেন সবাই। এলাকার মধ্যে সাইফের নাম ডাক অনেক। ওর সুরেলা কণ্ঠের মধ্যে অন্যরকম জাদু। এলাকায় প্রায় মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে সাইফ গজল ও কোরআন তেলাওয়াত করে। সবসময় ওর গজল শুনে সবাই মুগ্ধ হয়। যখন সাইফ হেফজোখানায় পড়তো সেই সময় কলরব শিল্পগোষ্ঠীতে চান্স পেয়েছিল, কিন্তু পারিবারিকভাবে সাপোর্ট পায়নি। পরিবার থেকে বলেছিল, তুমি ছোট মানুষ, এগুলো করার সময় অনেক পরে আছে, ঢাকা শহরে যাওয়া আসা এসব তুমি করতে পারবে না, আগে বড় হও, তখন তুমি নিজেই সব কিছু করতে পারবে। এই ঘটনা সম্পর্কে মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাহিবের পরিবারের সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী অনেকেই চাক্ষুষ হিসেবে সাক্ষী দিয়েছেন। এখনও বেশিরভাগ লোক জীবিত আছেন। স্থানীয় লোকমুখে এই ঘটনাটি প্রচলিত। এরপর সাহিব আমাকে জানিয়েছে তার সাথে 8 মাস যাবৎ পরীর দেখা হয় না। এখন তিনি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। এরপর কখনো পরীটি এসে দেখা দিবি কিনা সেটা আমাদের সবারই অজানা। এটাই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইব্রাহিম খলিল, বরিশাল রূপাতলী থেকে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। ঘটনাটা অনেক লম্বা একটা ঘটনা। আপনাদের সবাইকে ধন্যবাদ এত সময় ধৈর্য নিয়ে আমাদের ঘটনাটি শুনেছেন। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এর 1 মাস পর একদিন রাতে সাহিব বাড়ির পুকুরের ঘাটলায় বসেছিল। হঠাৎ করে সেখানে পরীটা চলে আসে, কিন্তু সাহিবের কাছাকাছি না, কিছুটা দূরত্ব বজায় রাখছিল। তখন সাহিবকে পরীটা বলল, আমার পরিবারের সদস্যদের কোথায় বন্দি করে রেখেছে তুমি কি একটু আমাকে বলতে পারবে? তখন সাহিব বলল, এই বিষয়ে আমি অবগত নই। তখন পরীটা বলল, তোমার কাছে অনুরোধ করি আমার পরিবারের সদস্যরা কোথায় আছে একটু জেনে রাখবা, আমি পরবর্তীতে তোমার কাছে জানতে চাব। এইটুকু বলে পরীটা চলে যায়। এই ঘটনার পরে একদিন সাহিব কৌতূহলবশত তার মায়ের কাছে জিজ্ঞেস করেছিল, কিন্তু তার মা অনেক বকাবকি করে বলেছিল, এগুলো তোমার জানার দরকার নেই, আর কখনো এটা জানতে চাইবে না।
প্রিয় লিসেনার্স, আমি ঘটনার একদম প্রথমে বলেছিলাম সাইফের সাথে কিভাবে আমার পরিচয় হলো বা কিভাবে আমি ঘটনা সংগ্রহ করলাম। এই দুটো প্রশ্নের উত্তর এখন মিলবে। দিন যেতে যেতে সাইফ হাফেজি পাশ করলো। এখন সে একজন পবিত্র কোরআনে হাফেজ। হাফেজ হওয়ার পর তার পরিবার ডিসিশন নিল তাকে মাওলানা পড়াবে। তখন সাইফের পরিবারের সদস্যরা সাইফকে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় এবং লিল্লা বোর্ডিংয়ে শিফট করে দেয়। তখন আমার সাথে সাইফের প্রথম পরিচয় হয়। সঙ্গত কারণে আমি আমাদের মাদ্রাসার নামটি গোপন রাখছি। 2019 সালের মাঝামাঝি সময়ে কোনো এক রাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি। এর কিছুক্ষণের মধ্যে ছোট ছাত্ররা ঘুমিয়ে পড়ে। শুধুমাত্র আমরা সিনিয়র কয়েকজন ছাত্ররা বসে গল্প করছিলাম। তার মধ্যে ছিল আছাদুল্লাহ, রবিউল এবং জহিরুল। গল্পের এক পর্যায়ে সাইফ রুম থেকে বের হয়। এর 1-2 মিনিট ব্যবধানে সাইফ হুট করে রুমে ঢুকে সজোরে দরজাটা লাগিয়ে দেয়। প্রচণ্ড জোরে শব্দ হলো। আমরা ভাবছিলাম হঠাৎ কি এমন হলো। তার এই কাণ্ড দেখে আমরা সকলেই ভয় পাই। আমরা সিনিয়র ছাত্ররা শোয়া থেকে উঠে পড়লাম। রবিউল তাড়াহুড়ো করে রুমের লাইট জ্বালালো। এরপর কিছুটা বিরক্তি ভাব নিয়ে জহিরুল প্রশ্ন করল, সাইফ, তোমার কি সমস্যা? এভাবে কেউ দরজা লাগায়? সাইফ যা বলল সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমরা ভাবতেও পারিনি এমন কিছু হতে পারে। সাইফ আমাদের জানায় অনেক আগে তাকে নাকি একটি পরী আসর করছিল। সে এখনও মাঝে মাঝে দেখা দেয়। একটু আগেই নাকি সেই পরী তার সামনে এসেছে। সেই পরী অতি গোপনে এবং লোকচক্ষুর আড়ালে কথা বলতে চায়। এই কারণে মসজিদের ঘাটলাতে যেতে তাকে আহ্বান করে। ঘাটলা হচ্ছে খাল বা পুকুরে শান বাঁধানো সিঁড়ি। এই সিঁড়ির দুই পাশে বসার জন্য স্থান থাকে। এটা কি বরিশালের ভাষায় মূলত ঘাটলা বলে। তো মসজিদের ঘাটলায় যেতে তাকে আহ্বান করে। এই কথা শোনার পর সাইফ এক দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আমাদের মধ্যে কেউ কেউ এই কথা বিশ্বাস করছে, আবার কেউ করেনি। কিন্তু সবার মনের মধ্যে একটা দাগ কেটে যায়। পাশাপাশি অনেক প্রশ্ন জাগে। সেটাও আমরা সবাই সবার চেহারার দিকে তাকিয়ে আন্দাজ করতে পারি। সাইফ আরও জানায়, তিনি নির্জন কোথাও গেলে বা মাদ্রাসার কোনো কোনায় একা ফোনে কথা বললে হঠাৎ করে সেই পরীর উপস্থিতি ঘটে। আরও জানায়, তোমরা রাতে মাদ্রাসার চারপাশে চলাফেরা করো, এসব শুনলে ভয় পেতে পারো, তাই তোমাদের এইসব কথা কখনো শেয়ার করেনি। তখন আমাদের পুরো ঘটনা শোনার আগ্রহ জন্মায়। আমরা খুব করে ধরেছি তাকে। রাত যতই হোক সমস্যা নেই, এখন আমাদের ঘটনা বলো। এই পরী তোমার কাছে কিভাবে আসলো, কেন আসলো, পরী দেখতে কেমন, ইত্যাদি। কিন্তু সাইফ কোনোভাবেই বলতে চাচ্ছিল না। আমরাও নাছরবান্দা। অনেক জোরাজুরির ফলে আমাদের বিস্তারিত সবকিছু খুলে বলতে রাজি হয় এবং এরপর আমরা সবকিছু শুনি। আমরা এই ঘটনা শুনে এতটাই সংকোচবোধ করতাম, যার ফলে রাতের বেলা একজনকে রেখে আরেকজন বাইরে বের হতাম না। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনা এখনো অনেক বাকি। এর 1 বছর পর আমি আলিম পাশ করি। সাধারণত গ্রামের মাদ্রাসাগুলোতে ফাজিলের ক্লাস হয় না, শুধু এসে পরীক্ষা দিয়ে গেলেই হয়। আমি আলিম পরীক্ষা দিয়ে চাকরির সূত্রে রাজধানী ঢাকাতে চলে আসি। এই ঘটনার কিছু অংশ আমার সেভাবে মনে নেই, আমি কিছুটা ভুলেও গেছি। এই জন্য নতুন করে আমি আবার ঘটনাটা সংগ্রহ করি। আমাদের মাদ্রাসার দক্ষিণ দিকে একটি মেঠো পথের রাস্তা আছে। এই রাস্তাটিকে স্থানীয়রা বেরিবাদ বলে। রাস্তাটা 2 পাশে ঢালু এবং ধান ক্ষেত। রাস্তার 2 পাশে আমড়া গাছ এবং পেয়ারা গাছ। এই রাস্তা দিয়ে সোজা 2 কিলোমিটার হাঁটলে কীর্তনখোলা নদী। এত লম্বা পথে শুধুমাত্র 2-1টি ঘরবাড়ি আছে। ওখানে পুরো এলাকাটা চর অঞ্চল। সেখানে একজন প্রভাবশালী ব্যক্তি ভেড়া এবং গরু এবং বিদেশি কুকুরের খামার দিয়েছেন। দিনমজুর রেখে এইসব পশু পাখি তিনি লালন পালন করান। সেই দিনমজুরদের সাথে সাইফের খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। একদিন খামারের লোকজন সাইফকে বলল, আমরা অমুক দিন ভেড়া জবাই করব, তুমি থাকলে আমরা অনেক মজা করব। যথারীতি একদিন ভেড়া জবাই করা হলো।
খামারের লোকজন ইচ্ছে ছিল রাতে ছোট আকারে পিকনিকের মতো আয়োজন করে খাবে। সময় মতো সেখানে সাইব উপস্থিত হয়। খাওয়া দাওয়া শেষে খামারের লোকজন সাইবকে এগিয়ে দিতে রাস্তার সামনে আসলো। তখন সাইব দেখলো দূরে পরীটি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আগে থেকেই সাইফের জন্য অপেক্ষা করছিল। তখন পরীটি বলল, ওদের চলে যেতে বলো, আমি আপনার সাথে কথা বলতে চাই, গল্প করতে করতে আপনাকে এগিয়ে দেব। তখন সাইব খামারের লোকজনদের চলে যেতে বলে, কিন্তু খামারের লোকজন বলল, এতটা পথ এত রাতে আপনি কিভাবে যাবেন, আমরা একটু এগিয়ে দেই। তখন সাইব বলল, আমার অভ্যাস আছে, চিন্তা করবেন না, আমি যেতে পারবো, আপনারা খামারে চলে যান। তখন খামারের লোকজন বিদায় নিয়ে চলে যান। এরপর পরীটা কিছুটা দূরত্ব নিয়ে সাইবের সাথে হাঁটতে লাগলো। এখানে একটি ব্যাপার না বললেই নয়, সাইব রাস্তা দিয়ে হাঁটছে আর পরীটি রাস্তার বাইরে থেকে সামনে আগাচ্ছে। রাস্তার পাশে ছোট আকারের ডোবা, রাস্তার চেয়ে ডোবা অনেক ঢালো, কিন্তু পরীটি সাইবের সাথে তাল মিলিয়ে আগাচ্ছে এবং পরীটির নিচের অংশ সাইব দেখতে পাচ্ছিল না, শুধু চেহারাটাই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এরপর পরীটি বলল, কোথায় গিয়েছিলেন, এত রাতে একা কিভাবে যাবেন, আমি একটু আপনার সাথে যাই, আপনাকে এগিয়ে দেই। তখন সাইব লক্ষ্য করলো পরীটা আগে তুমি করে বলতো, কিন্তু এখন আর তুমি করে বলছে না। এরপর পরীটি বলল, আমার পরিবারের সদস্যরা কোথায় বন্দী আছে আপনি জানেন? তখন সাইব বলল, আম্মুকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আম্মু আমাকে বলেনি। এরপর পরীটি বলল, আমি কিন্তু এখনও আপনাকে ভালোবাসি, এইসব তাবিজ খুলে ফেলুন, আমি একটু আপনার কাছাকাছি আসতে চাই। তখন সাইব বলল, তুমি যদি এতই ভালোবাসো তাহলে আমার সাথে থেকে যাও, আমি যতটুকু রোজগার করব সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আমি রাজি আছি, এর বাইরে তোমার সাথে আমার যাওয়া সম্ভব নয়। আমার পরিবারের সদস্যরা আমাকে খুব ভালোবাসে, আমি তাদের ফেলে তোমার সাথে যেতে পারবো না। অনেক দূর আসার পর একটি কালভার্ট পড়ে, কালভার্টের গা ঘেঁষে একটি বাড়ি। সাইব সেই বাড়ির সামনে আসার সঙ্গে সঙ্গে পরীটি অদৃশ্য হয়ে যায়। এরপর একটু সামনে রাস্তার মোড়টি অতিক্রম করার সাথে সাথে পরীটা আবার চলে আসে। তখন সাইব বলল, কোথায় গেছিলা? তখন পরীটি বলল, ওই বাড়িতে কুকুর আছে, সেজন্য অন্য পথ দিয়ে আসছি। এরপর সাইব মাদ্রাসার কাছাকাছি চলে আসলো। তখন সাইব বলল, এখন তুমি যাও, কিন্তু পরীটি যাচ্ছিল না, সে একদম মাদ্রাসা পর্যন্ত আসলো। সাইব তখনও মাদ্রাসা এরিয়ার ভেতরে প্রবেশ করেনি। তখন হঠাৎ করে পরীটি বলল, আপনাদের রুমে ওই মুরব্বী লোকটিকে? তখন সাইব বলল, উনি আমাদের ওস্তাদ। এরপর পরীটি বলল, আমি তাকে চিনি। সাইব জিজ্ঞেস করলো, কিভাবে চেনো? এরপর পরীটি বলল, একটা সময় তিনি বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলেন, তখন আমাদের সমাজের সর্দার তার উপকার করতে চেয়েছিল, কিন্তু তিনি এই ব্যাপারে অস্বীকৃতি জানান। এটি একটি লম্বা ঘটনা, সেদিকে যাব না। এরপর সাইব বলল, এবার আমি মাদ্রাসার ভেতরে যাব, তুমি চলে যাও। তারপর সাইব মাদ্রাসার ভেতরে চলে আসে। এরপর রুমে এসে শুয়ে পড়ে। পাশেই শোয়া ছিল জহিরুল। তখন জহিরুল বলল, কিরে, খেয়ে এসেছিস? সাইব বলল, হ্যাঁ। তখন সাইব আর জহিরুল টুকটাক বিষয়ে কথা বলছিল। শীতকাল ছিল তখন। কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমানোর চেষ্টা করছিল। এর কিছুক্ষণ পর হঠাৎ করে সাইব রুমের মধ্যে পরীটির কথার শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গে কম্বলটা মাথার উপর সরিয়ে দেখলো হুজুরের সাথে পরীটি কথা বলছে। হুজুরের বিছানা ছিল রুমের দক্ষিণ কোণায় জানালার পাশে। এরপর পরীটি হুজুরকে বলল, হুজুর, আপনার জন্য হাদিয়া এনেছি, নিন ধরুন। তখন হুজুর বলল, কে তুমি? পরে পরীটি ইঙ্গিতে আকারে কয়েকটি কথা বলল। তখন হুজুর বিষয়টা আন্দাজ করতে পারল। এরপর হুজুর তাকে চুপ করিয়ে বলল, ফল নিয়ে আসছো, তা আমাকে দিচ্ছ কেন? তুমি দিবা হাফেজ সাহেবকে। হাফেজ সাহেব যদি খুশি হয় আমাকে দুটো দেয়, তাহলে আমি খেতে পারি, আমি তোমার থেকে হাদিয়া নিতে পারি না। এদিকে জহিরুল শুধু একতরফা হুজুরের কথা শুনছে। তখন জহিরুল সাহেবকে বলল, হুজুর একা একা কার সাথে কথা বলছে? সাহেব বলল, কথা বলবেন না, চুপচাপ শুয়ে থাকেন, পরে সব বলছি। এরপর পরীটি সাহেবের কাছে গেল না, সে তার মতো করে ফল সঙ্গে নিয়ে চলে যায়।
পরবর্তীতে আস্তে আস্তে জহিরুল সব কিছু জানতে পারে। তারপর পরিটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর সাহেবকে ডাকেন। যখন হুজুর সব কিছু জিজ্ঞেস করেন তখন সাইফ হুজুরকে সব কিছু শেয়ার করেন। এরপর হুজুর বলেন, আমাকে ফল নিয়ে সাধলো। আমি কিন্তু আপনার হাবভাব দেখে আগেই কিছুটা আন্দাজ করতে পারছিলাম। দেখেন না আমার এখন কি অবস্থা, প্রচুর মেজাজ খিটখিটি। আর আমার মতন আপনারও একই অবস্থা। আপনি দূরে না রেখে ভালো কাজে লাগান। তখন সাহেব বলল, আমি কিছু চাইলে তখন বিনিময়ে যদি আমাকে চাই তখন আমি কি দেব? তখন হুজুর মুচকি মুচকি হেসে বলল, হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন। হুজুরের এখন বয়স হয়েছে, তার বাড়ি অনেক দূরে, এত দূর থেকে ক্লাস করতে আসতে পারে না। এই জন্য মাদ্রাসা লিল্লার বোর্ডিংয়ে থাকেন। তবে প্রশ্ন হলো, দরজা জানলা বন্ধ, সে কিভাবে রুমে ঢুকতে পারল? হয়তোবা আল্লাহ তাদেরকে কিছুটা অস্বাভাবিক ক্ষমতা দান করেছেন। এরপর হুজুর বলল, আপনার সাহস অনেক, রাতের বেলা তাকে সঙ্গে এনেছেন, আমি হলে পারতাম না। এরপর সাহেব বলল, হুজুর আপনার সাথে নাকি জিনের সর্দারে দেখা হয়েছিল, আপনার উপকার করতে চেয়েছিল, আপনি নাকি না করে দিয়েছেন। তখন হুজুর অবাক হয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি কিভাবে জানলেন? তখন সাহেব বলল, ওই পরীটা একটু আগে আমাকে সব বলেছে। তখন হুজুর বলল, সে সময় আমি বুঝিনি, সেই জন্য আমার আজকে এই দশা। তবে হুজুর হাসি দিয়ে বলেছিল, জিনেরা কি আমার নাম জানে, আমার কথা জিজ্ঞেস করেছে? তখন সাহেব বলল, হ্যাঁ হুজুর, আপনার কথা বলার জন্য আমাকে দাঁড় করিয়েছিল এবং আপনার ঘটনা আমাকে বলেছে। তখন হুজুর মুচকি মুচকি হাসে আর খুব মনোযোগ দিয়ে সাহেবের কথাগুলো শুনছিল। মাওলানা সাহেব সাহেবের কানে চড় মারার কারণে চিকিৎসা নেওয়া হয়েছিল, কিন্তু ফলশ্রুতিতে সেরকম লাভ হয়নি। এখনও যদি নাক মুখ বন্ধ করে ভিতরে নিঃশ্বাস ছাড়া হয় তাহলে ডান কান থেকে বাতাস বের হয়। এরপরও ভালো ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার বলেছেন কানের পর্দা ফেটে গেছে, অপারেশন করে ঠিক করা যাবে। শীঘ্রই সাহেবের পরিবারের সদস্যরা কানের অপারেশন করাবে। আর মাওলানা সাহেবের রান থেকে একটুখানি চামড়া কেটে নিয়েছিল কেন? মাওলানা সাহেব যাওয়ার আগে এর উত্তর দিয়েছিলেন, কখনোই যাতে পরিটি সাহেবের সাথে সহবাস করতে না পারে, সেই জন্য এমনটা করেছিলেন। যদিও স্থায়ীভাবে শরীর বন্ধ করা, তবুও নিরাপত্তা সুবিধা নিশ্চিত করার জন্যই এই কাজটি করা হয়েছিল। তার রানে কাটা দাগটি এখনও আছে। এদিকে সাহেবের সাথে হেফজোখানার মোজাম্মেল হুজুরের সঙ্গে খুব ভালো সম্পর্ক, মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হয়। মোজাম্মেল হুজুরের একটি ছেলে ও একটি মেয়ে আছে, ছেলে বড়, মেয়েটি ছোট। একদিন সাহেবের সাথে মোজাম্মেল হুজুরের দেখা। তখন মোজাম্মেল হুজুর বলল, আমার একটি মাত্র ছেলে, ছেলেটাকে নিয়ে আমার জীবনটা শেষ। জিনের বদ আসর আমার ছেলের উপরে পড়ছে। সব সময় আমার ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় থাকি। আমার বুকটা হাহাকার করে সাইফ। আমি এই দুঃখ কষ্ট কাকে জানাই? কত মানুষের হাত পা আমি ধরেছি, কেউ সমাধান দিতে পারেনি। আমার ছেলেকে প্রথমে জিনেরা 3 দিন নিয়ে রেখে দিয়েছিল, পরে একবার নিয়ে 7 দিন রেখেছে, এর পরের বার 1 মাস রেখেছে, এখন আবার ফেরত পেয়েছি, এখন বলতেছে আবার নিয়ে যাবে। মোজাম্মেল হুজুর এইসব কথা বলছিল আর খুব কান্নাকাটি করছিল। এরপর মোজাম্মেল হুজুরের সাথে দেখা হলেই খুব কান্নাকাটি করত আর বলতো, তোমাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাঁচিয়েছেন, আর দেখো আমার ছেলেটার দিকে, আমি জানি না আমি কি করব। তখন সাহেব বলল, যিনি আমার চিকিৎসা করেছেন তার সাথে যোগাযোগ করেছিলেন? তখন মোজাম্মেল হুজুর বলল, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সুতরাং ইচ্ছে থাকলেও এই সমস্ত কাজ এখন আর তিনি করতে পারেন না। তিনি অনেক আগেই এইসব কাজ বন্ধ করে দিয়েছেন। এরপর সাহেব বলল, তার সাথে তো আরও 2 জন এসেছিল, তাদের একজনকে খবর দিন। তখন মোজাম্মেল হুজুর বলল, যিনি মোটামুটি এইসব কাজ ভালো জানেন তিনি এখন সৌদি আরবে আছেন, পাশাপাশি একটি মসজিদে দায়িত্বও আছেন, সেখানে তিনি নামাজ পড়ান। ফলে হুজুর বড্ড অসহায় হয়ে পড়েছেন। সাহেব আমার কাছে একটু অনুরোধ করে, সেটা হলো মোজাম্মেল হুজুরের ছেলের জন্য দোয়া চেয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব মন থেকে মোজাম্মেল হুজুরের ছেলের জন্য দোয়া করবেন সবাই। এলাকার মধ্যে সাহেবের নাম ডাক অনেক। ওর সুরেলা কণ্ঠের মধ্যে অন্যরকম জাদু।
এলাকায় প্রায় মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে সাইব গজল ও কোরআন তেলাওয়াত করে। সবসময় ওর গজল শুনে সবাই মুগ্ধ হয়। যখন সাইব হেফজোখানায় পড়তো সেই সময় কলরব শিল্পগোষ্ঠীতে চান্স পেয়েছিল, কিন্তু পারিবারিকভাবে সাপোর্ট পায়নি। পরিবার থেকে বলেছিল, তুমি ছোট মানুষ, এগুলো করার সময় অনেক পরে আছে। ঢাকা শহরে যাওয়া আসা এসব তুমি করতে পারবে না, আগে বড় হও, তখন তুমি নিজেই সবকিছু করতে পারবে। এই ঘটনা সম্পর্কে মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাহিবের পরিবারের সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী অনেকেই চাক্ষুষ হিসেবে সাক্ষী দিয়েছেন। এখনও বেশিরভাগ লোক জীবিত আছেন। স্থানীয় লোকমুখে এই ঘটনাটি প্রচলিত। এরপর সাহিব আমাকে জানিয়েছে তার সাথে 8 মাস যাবৎ পরীর দেখা হয় না। এখন তিনি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। এরপর কখনো পরীটি এসে দেখা দিবি কিনা সেটা আমাদের সবারই অজানা। এটাই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইব্রাহিম খলিল, বরিশাল রূপাতলী থেকে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। ঘটনাটা অনেক লম্বা একটা ঘটনা। আপনাদের সবাইকে ধন্যবাদ এত সময় ধৈর্য নিয়ে আমাদের ঘটনাটি শুনেছেন। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।